হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পর্ষদ টেস্ট পেপার সলভ করছিলাম, পর্ষদের টেস্ট পেপার। তো শর্ট কোশ্চেন সলিউশন আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা পেজের। আজকে আমরা বড় কোশ্চেন সলভ করব। আমরা শুরু করছি 451 পেজ থেকে। 451 পেজ থেকে 5-এর দাগ থেকে শুরু করছি বড় কোশ্চেন। ম্যাথের বই সম্পূর্ণ সলিউশন করা আছে, এছাড়া এবিটিআই টেস্ট পেপার, রায়-মার্টিন টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপার সমস্ত কিছু সলিউশন আছে। তোমরা আমাদের প্লেলিস্টে গেলে, চ্যানেলের প্লেলিস্টে গেলে সমস্ত কিছু সলিউশন পেয়ে যাবে। তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে যাবে, ভিডিও ওখানে প্লেলিস্টে গিয়ে যদি খুঁজে না পাও, আমাদের ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়া ক্লাস 10 ছাড়া ক্লাস 9, 11, 12 ম্যাথের কোশ্চেন সম্পূর্ণ, ম্যাথের বই সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস 5-এর দাগ থেকে। 5-এর দাগে বড় কোশ্চেন সলভ করব। 451 পেজ, 451 পেজের 451, এটা হচ্ছে 451 পেজের ক্রাইস্ট চার্চ গার্লস হাই স্কুল। পেজ নাম্বারটা এটা অ্যাকচুয়াল পড়ছে 451 পেজে, এটা 452 পেজ, ঠিক আছে? 452 পেজে 5-এর দাগের যে কোশ্চেন আছে একেরটা বলছে, রমা দেবী একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা জমা করেন। সেখানে বার্ষিক সরল সুদের হার 5%। তিনি 6 মাস শেষে সুদ আসলে কত টাকা পাবেন? প্রত্যেক মাসের শুরুতে 1000 টাকা জমা করছে, এবং 6 মাসের, তাহলে যে প্রথম মাসে যে টাকাটা দিচ্ছে সেটা 6 মাস খাটছে। দ্বিতীয় মাসের শুরুতে যে টাকাটা দিচ্ছে সেটা 1 মাস আগে হয়ে গেছে, তাহলে দ্বিতীয় মাসে টাকাটা সেটা খাটছে 5 মাস, তাই তো? যে কারণ 6 মাস পর তুলে নিচ্ছে, তাহলে তৃতীয় মাসের শুরুতে যে টাকাটা দিচ্ছে সে টাকাটা খাটছে 4 মাস, এইভাবে পরপর কমে কমে আসছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে বলছে আমরা এটা কি বের করে নেবো, 1 মাসের হিসেবে যদি আমরা এটা নির্ণয় করে নিই। বলছে প্রত্যেক মাসের শুরুতে 1000 টাকা জমা করেন, সেখানে বার্ষিক সরল সুদের হার 5%। 6 মাস শেষে সুদ আসলে তিনি কত টাকা পাবেন? ঠিক আছে, সুদের হার 5%, সুদের হার 5%, ঠিক আছে? আচ্ছা, প্রথম মাসের টাকাটা সুদ কত হবে? তাহলে সময় 6 মাস, 6 মাস মানে 1/12 বছর। এবার যেহেতু এটা বার্ষিক সুদের হার বলেছে, এটা বার্ষিক সুদের হার বলেছে, যেহেতু বছরে কনভার্ট করে নিতে হবে সময়টাকে, ঠিক আছে? তাহলে প্রথম 1000 টাকা যেটা দিয়েছে, তাহলে সেটার সুদ টোটালি 6000 টাকা জমা করছে, ঠিক আছে? প্রথম 1000 টাকার সুদ, দ্বিতীয় 1000 টাকার সুদ, তৃতীয় 1000 টাকার সুদ, চতুর্থ 1000 টাকার সুদ, এইভাবে একবার পার্ট পার্ট করে করা যাবে বা একবারেও করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা পার্ট পার্ট করেই করে দেখাচ্ছি। প্রথম 1000 টাকার সুদ, প্রথম মাসের শুরুতে যেটা দিয়েছে, প্রথম 1000 টাকার সুদ কত হবে? এই যে পি 1000, সুদের হার 5%, টি, টি হচ্ছে এই টাকাটা খাটছে 6 মাসই খাটবে, ঠিক আছে? এই টাকাটা 6 মাসই খাটবে, এটা হয়ে যাচ্ছে হাফ, পি আর টি বাই 100, এত টাকা। দুটো শূন্য কেটে দাও, এখানে 5 10 50 আর ইন্টু হাফ, এত টাকা। এটা কেটে দিলে 25 টাকা। আচ্ছা, দ্বিতীয় যে 1000 টাকা দিয়েছে, দ্বিতীয় 1000 টাকার সুদ, এইটা 1000, এটা হাফ বছর, হ্যাঁ? এটা 6 মাসে খাটতে 6/12 বছর, সেই জন্য হাফ বছর হলো, ঠিক আছে? 6/12 বছর, কারণ আমরা এই 12 মাসে ইকুয়াল টু 1 বছর, 1 মাস ইকুয়াল টু 1/12 বছর, তাহলে 6 মাস ইকুয়াল টু 6/12 বছর, এটা কেটে গিয়ে হাফ আসছে, সেই কারণে এখানে হাফ হলো, ঠিক আছে? এবার দেখো দ্বিতীয় 1000 টাকার পি আর, সুদের হার 8। আচ্ছা, এই টাকাটা 1 মাস পরে দিচ্ছে, 5 মাস খাটছে, মানে 5 মাস মানে দেখো 12 মাসে 1 বছর, 1 মাস হচ্ছে 1/12 বছর, তাহলে 5 মাস ইকুয়াল টু 5/12 বছর, এটা হয়ে যাবে 5/12 বাই 100 টাকা। দুটো শূন্য কেটে গেল, এইটা হয়ে যাচ্ছে, আমরা এই আকারেই রাখছি, 5 10 50 বাই 12, এত টাকা। আচ্ছা, তৃতীয় 1000 টাকার সুদ, তৃতীয় 1000 টাকার সুদ কত হবে? এইটা 1000 ইন্টু 5, এটা তাহলে 4 মাস খাটছে, একই নিয়মে 4/12 হয়ে যাবে, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে 4/12 বাই 1000, 100, 1000 না 100, দুটো শূন্য কেটে গেছে।
এটা হয়ে যাচ্ছে আচ্ছা এটা 50, 5 10 50, 5 5 25, এটা 250/12 হবে। আচ্ছা 5 5 50, এটা 200/12, 12 লসাগু। এইটা যদি আমরা ওইভাবে প্রকাশ করে নিই, ঠিক আছে ওইভাবে থাক, এটা 300 হতো। আচ্ছা চতুর্থ 1000 টাকার সুদ, চতুর্থ 1000 টাকার সুদ কত হয়? 1000 ইন্টু সুদের হার একই, এটা 5/12 নয়, এটা হয়ে যাচ্ছে, এটা 6 মাস খাটছে, 5 মাস খাটছে, 4 মাস, তারপরে 3 মাস খাটবে, 3/12। ঠিক আছে, 5 50, 150/12 চতুর্থ। এবার পঞ্চম 1000 টাকা, যেটা পঞ্চম 1000 টাকার সুদ কত হচ্ছে? PRT/100, 1000 ইন্টু 5, এটা কত খাটবে? এটা জাস্ট 2 মাস খাটবে, 2/12। কেটে গেল। এটা হচ্ছে 5 10 50, 50 দুগুণে 100, 100/12 টাকা। ঠিক আছে, বাকি পার্টটা এদিকে করছি। দেখো এইখানটা যদি মুছে দিই, যে পঞ্চম আর শেষ 1000 টাকার সুদ, যেটা শেষ 1000 টাকার সুদ কত হবে? এটা পি আর টি, 2/12 ছিল, এটা 1/12 হয়ে যাবে, বাই 100, এত টাকা। দুটো শূন্য কেটে গেল, 5 10 50, 50/12 টাকা। ঠিক আছে, তাহলে মোট সুদ আলাদা করে বের করছি না, একবারে বলেছে যে সুদ আসলে কত টাকা পাবেন। অতএব রমা দেবী সুদ আসলে পাবেন, অতএব রমা দেবী সুদ আসলে পাবেন বলছে। এটা তো মানে 6 মাসে 6000 টাকা, এটা আসল, প্লাস 6 মাসে 6000 টাকা আসল, 1 2 6টা সুদ, 25 প্লাস 250/12 প্লাস 200/12 প্লাস 150/12 প্লাস 100/12 প্লাস 50/12, এত টাকা। এই টাকাটা সুদ আসলে পাবে। দেখো এটা সিম্পলিফাই করলেই হবে। ঠিক আছে, এটা লসাগু কত হচ্ছে? দেখো 12 লসাগু হয়ে যাবে। এটা 6 12 72, 6 12 72, 0 0 0 প্লাস, আচ্ছা 12 25 ইন্টু 12, এটা হয়ে যাচ্ছে 300 প্লাস 250, 200, 150 প্লাস 100 প্লাস 50, এত টাকা। 72,000 কত হচ্ছে? দেখো এটা শেষে শূন্য চলে আসছে, 5 5 বসে যাচ্ছে, 5 নয়, 5 5 5, 3টে 5-এ 150। আচ্ছা এখানে আমরা ক্যালকুলেশনটা এইভাবে করে নিই, 300 আর 2 500, 550, 750, 800 900, 800 900, 900 1000, 1050, 300 আর 200 500, 500 550, 550 দিয়ে 7.5, 7.5 8 9 1000, 1050, তাহলে 73,050 এত টাকা। এবার ভাগ করলে 6 12 72, 6 12 72, 1 10, তাহলে একটা শূন্য নামাতে হবে, 105 আসছে। ঠিক আছে, 8 12 96, 8 12 96, 5 আর 4 9, 8 12 96 হচ্ছে তো, 8 12 96, 5 আর 4 9 হচ্ছে, 7 12 84, 6 0 5 12 60, এত টাকা। সুদ আসলে 6087 টাকা 50 পয়সা, এইটা পাবে। দেখো মানে 87 টাকা 50 পয়সা সুদ পাচ্ছে, 87 টাকা 50 পয়সা সুদ পাচ্ছে। মাছের দাগের 1-এর হলো, মাছের দাগের 2-এরটা দেখো। ABC যথাক্রমে 8000
10,000 12,000 টাকা ব্যাংকে রেখে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখে যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর মূলধন অনুপাতে ভাগ করে নেন। সহজ অঙ্ক দিয়েছে, দেখো এটা তোমাদের বইয়ের অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এ বি সি এর মূলধনের অনুপাত বের করে নিই। এ বি ও সি এর মূলধনের অনুপাত, এ বি সি এর মূলধনের অনুপাত কত হবে? 8,000, 10,000, 12,000। এটা শূন্য কম হয়েছে, তাহলে তিনটে করে শূন্য যদি তুলে দিই 8:10:12 হয়ে যাচ্ছে, 4:5:6 হয়ে যাচ্ছে, দেখো ঠিক আছে, 4:5:6 তিনটে করে শূন্য তুলে দিলে। এবার দেখো বলছে যে বছরের শেষে 13,400 টাকা লাভ হয়। বছরের শেষে মোট লাভ 13,400 টাকা, ঠিক আছে। 5,000 টাকা ব্যাংকের কিস্তি দেওয়ার পর অবশিষ্ট থাকে, অতএব 5,000 টাকা ব্যাংকে শোধ দেবার পর অবশিষ্ট থাকে = 13,400 মাইনাস 5,000। এটা 5,000 কমে গেল, ঠিক আছে, তাহলে এটা 8,400 হয়ে যাচ্ছে, 8,400 টাকা। এবার দেখো এই 8,400 টাকাটা এরা মূলধন অনুপাতে ভাগ করে নেয় বলেছে, ঠিক আছে। 8,400 টাকাটা মূলধন অনুপাতে ভাগ করে নেয়, তারা মূলধন অনুপাতে ভাগ করে নেয়। লভ্যাংশ থেকে কে কত পাবে? অতএব লভ্যাংশ থেকে এ পাবে, অতএব লভ্যাংশ থেকে এ পাবে। এ কতটা পাবে? এর আনুপাতিক মানে এখানে 4, তাহলে 4 + 5 + 6 ইন্টু 8,400 এত টাকা, 4 এটা 15 ইন্টু 8,400 টাকা, 15 আসছে। আচ্ছা 15 হয়ে গেলে এটা 4 15 60, 5 15 75, 9 6 15 90 0 সমান 0 4 6 24 4, 0 4 6 24 4 2, 4 5 20 2 22, 2,240 টাকা পাচ্ছে এ, ঠিক আছে। এবার দেখো বি কত পাবে, অতএব লভ্যাংশ থেকে বি পাবে, লভ্যাংশ থেকে বি পাবে। বি কত পাবে এটা আমরা একবারে বসিয়ে দিচ্ছি, দেখো এটা আনুপাতিক মান 5 আর এটা 15 ইন্টু 8,400 এত টাকা, এটা কেটে গিয়ে আসছে 560, তাহলে 0 5 6 30 0 0 5 6 30 থেকে 3 5 5 35 3 28, 2800 টাকা, ঠিক আছে। লভ্যাংশ থেকে বি পাবে 2800 টাকা, আর লভ্যাংশ থেকে সি পাবে, লভ্যাংশ থেকে সি পাবে এখানে 6 6/15 ইন্টু 8,400 টাকা কেটে গিয়ে 560, 0 6 6 36 6 থেকে 3 5 6 30 3 33, সি পাচ্ছে 3,360 টাকা। দেখো সি পাচ্ছে 3,360 টাকা। দেখো লভ্যাংশ থেকে কে কত পাচ্ছে নির্ণয় হয়ে গেল। এবার দেখো 2 এর দাগে যাবো, এই 2 এর দাগে না মানে 6 এর দাগে, 5 এর দাগে দুটো অঙ্ক ছিল, দুটোই কমপ্লিট হলো। প্রসেসটা দেখে নাও, এটা একদম সহজ অঙ্ক। এই অঙ্কটা তোমাদের বইয়ের অঙ্ক দিয়েছে সম্ভবত, অংশী কারবারের বইয়ের অঙ্ক। এটা দেখো 6 এর দাগের এ, 6 এর এ বলছে যে 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে ওয়ার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হয় 189 এবং এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। আচ্ছা দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, এটা এ। আমরা ধরে নিচ্ছি, ধরি কি করবে এখানে, ধরি এককের ঘরের অঙ্ক, ধরি এককের ঘরের অঙ্ক x, অতএব দশকের ঘরের অঙ্ক সমান 2x, ঠিক আছে। এটা ধরে নিলাম। একটা সংখ্যা যেমন ধরো 42,
সেই সংখ্যাটা কিভাবে আসে? এটা এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক। এখানে এককের ঘরের অঙ্ক 2, দশকের অঙ্ক 4। তাহলে 42টা কিভাবে আসছে? এখানে 42 আছে, যেটা দশকের ঘরের অঙ্ক সেটা দশকের ঘরের অঙ্ক 10 ইন্টু সেইটা +2, ঠিক আছে? দশকের ঘরের অঙ্ক ইন্টু 4, মানে যেটা দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 দিয়ে গুণ করতে হয়, প্লাস এককের ঘরের অঙ্ক। তাহলে 4 10 40 + 2, তাহলে 42 আসছে। এইভাবে আসে। তাহলে এখানেও হবে, অতএব সংখ্যাটি দশকের ঘরের অঙ্ক 2x, তাহলে 10 ইন্টু 2x প্লাস x, এইটা আসছে 20x প্লাস x ইজ ইকুয়াল টু 21x, ঠিক আছে? এবার দেখো 21x হয়ে গেল। এবার বলছে সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হয় 189। অতএব শর্তানুসারে কি হয়ে যাবে? এককের ঘরের অঙ্ক কত? x, তাহলে x ইন্টু 21x ইজ ইকুয়াল টু 189, বা 21x স্কোয়ার ইজ ইকুয়াল টু 189, বা x স্কোয়ার ইজ ইকুয়াল টু 189/21। 9 একে 9, 9 দুগুণে 18, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 হয়ে যাচ্ছে। তাহলে x ইজ ইকুয়াল টু +-3, অতএব x ইজ ইকুয়াল টু +3টা হবে, এখানে ধনাত্মক বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে ধনাত্মক সংখ্যা। তাহলে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। অতএব এককের ঘরের অঙ্কটি উত্তর লিখবে, অতএব এককের ঘরের অঙ্কটি 3, ঠিক আছে? দেখো সহজ অঙ্ক ছিল। 6 দাগের বি এর অঙ্ক দিয়েছে, যেটা দেখো 6 দাগের বি এ যাবো, এই প্রসেসটা দেখে নাও। 6 দাগের বি এর অঙ্কটাও সহজ আছে। ছয়ের বি বলে দিয়েছে, কি বলেছে দেখো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে একটা প্রমাণ করতে দিয়েছে। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ। আমরা ধরে নিচ্ছি, ধরি একটি বীজ আলফা, ঠিক আছে? ধরি একটি বীজ সমান আলফা, অতএব অপর বীজ কত? অপর বীজ অন্যের দ্বিগুণ, তাহলে 2 আলফা হয়ে যাবে। একটি বীজ আলফা হলে অপর বীজ 2 আলফা, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখানে বলেছে একটি বীজ অপরটির দ্বিগুণ হয়ে গেল। তাহলে দেখো বীজদ্বয়ের যোগফল কি হবে? আলফা প্লাস 2 আলফা মাইনাস b/a মাইনাস b/a, বা 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস b/a, বা আলফা ইজ ইকুয়াল টু কত? মাইনাস b/3a। এবং আরেকটা কন্ডিশন কি পাবো? আলফা ইন্টু বীজদ্বয়ের গুণফল 2 আলফা ইজ ইকুয়াল টু c/a, বা 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু c/a, বা আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু c/2a। তাহলে আলফার মান কত? মাইনাস b/3a তার স্কোয়ার ইজ ইকুয়াল টু c/2a। তাহলে এইটাকে যদি আমরা উভয় স্কোয়ার করি, মাইনাস স্কোয়ার অটোমেটিক প্লাস হয়ে যায়, এটা b স্কোয়ার হয়ে যাবে, বাই 3a তার স্কোয়ার হয়ে যাচ্ছে 9a স্কোয়ার ইজ ইকুয়াল টু c/2a। এইটা কেটে গেল, a হয়ে যাচ্ছে। অতএব এইটা হয়ে যাচ্ছে b স্কোয়ার বাই 9a ইজ ইকুয়াল টু c/2। কোনাকুনি গুণ করে দিলে দেখো b স্কোয়ার আর 2 হয়ে যাচ্ছে 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac। এখানে লিখে দেবে প্রমাণিত। এটাই দেখাতে বলেছে বা প্রমাণ করতে বলেছে। দেখো প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? দেখে নাও। এইটা দেখো 6 এর ab হয়ে গেল। এবার আমরা 7 এর দাগে যাব। 7 এর দাগের দেখো, সাতের দাগের একের কি বলেছে? x প্রপোর্শনাল টু y এবং u প্রপোর্শনাল টু z, তাই তো? আচ্ছা, x প্রপোর্শনাল y দেয়া আছে, এটা দেয়া আছে, ঠিক আছে? দুটো প্রমাণ করতে বলেছে। আচ্ছা, অতএব x ইজ ইকুয়াল টু, আমরা k1y ধরে নিচ্ছি, k1 অশূন্য ভেদ ধ্রুবক বলছি আমরা। আচ্ছা, এটা হলো। এবার দেখো ইউ প্রপোর্শনাল টু জেড বলেছে, ইউ প্রপোর্শনাল টু জেড। তাহলে ইউ ইজ ইকুয়াল টু আমরা কে টু জেড ধরছি, k2 অশূন্য
ভেদ ধ্রুবক। তাহলে এইটা 1 নাম্বার আর এইটা যদি 2 নাম্বার হয়ে যায় তাহলে 1 ইন্টু 2 করে পাই। তাহলে এক্স ইউ ইজ ইকুয়াল টু k1 k2 yz। অতএব এক্স ইউ প্রপোর্শনাল yz হয়ে যাচ্ছে, এক্স ইউ প্রপোর্শনাল yz। এটা প্রথম প্রমাণটা হয়ে গেল, শুধুমাত্র গুণ করে দিয়ে প্রথম প্রমাণটা হয়ে গেল। দ্বিতীয় প্রমাণটা আমরা সহজে নিয়ে চলে আসতে পারবো, ভাগ করে দিচ্ছি, 1/2 করে পাই, 1/2 করে পাই। তাহলে এখানে কি আছে, 1 আছে, এক্স আর এদিকে মানে বাঁ দিকের ভাগ হবে, ডান দিকের ভাগ হবে, k1y আর এটা k2z। তাহলে আমরা কি লিখতে পারি, x/u এই যে k1/k2 ইন্টু y/z। অতএব x/u ইজ ইকুয়াল টু, এটা k1 k2 ধ্রুবক মানে k1/k2 ধ্রুবক, তাদের ভাগফলটাও ধ্রুবক, তাহলে ধ্রুবক ইন্টু y/z। তাহলে অতএব এইটা একটা প্রমাণ হয়ে যাচ্ছে, প্রমাণিত। এটা লিখে দেবে। এটা আরেক লাইন লেখা যেত যে x ইন্টু এইটা লেখা যেত xu ইজ ইকুয়াল টু ধ্রুবক, যেহেতু k1 k2 ধ্রুবক তাহলে তাদের গুণফলটাও ধ্রুবক কিন্তু yz এখানে লিখতে পারতে। ঠিক আছে, এটা লিখে দিলে আরো ভালো হতো, যে এই লাইনের পর এই লাইনটা দিয়ে তারপর এই লাইনটা, যেমন এখানে দিলাম k1 k2 ধ্রুবক কিন্তু এইটা। অতএব x/u ইজ ইকুয়াল টু x/u প্রপোর্শনাল টু y/z। প্রমাণিত, দুটো প্রমাণই হয়ে গেল। দেখো, যেহেতু k1 k2 ধ্রুবক, k1 ইন্টু k2 তাদের গুণফলটা এবং তাদের ভাগফলটা সেগুলোও ধ্রুবক হবে, সেইগুলোরই আমরা সাহায্য নিয়েছি। এটা সাহায্য নিয়ে একটা প্রমাণ হয়েছে y/z একটা, আর এতে গুণফলটার একটা প্রমাণ হয়েছে। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। 7 দাগের 1 এর প্রমাণ হয়ে গেল, এবার 7 দাগের 2 এর যাচ্ছি। দেখো, 7 দাগের 2 এর বলছে x এর ভ্যালু বলা আছে, y এর ভ্যালু বলা আছে। আচ্ছা, দেখাতে বলেছে বাম পক্ষ ধরে প্রমাণ করতে হবে। সহজ অঙ্ক আছে, দেখো ওটাও সহজেই হয়ে যাবে। 7 দাগের 1 2 1 এর হয়ে গেছে, 7 দাগের 2 এর x ইজ ইকুয়াল টু দেয়া আছে 7 দাগের 2 √3 + 1/√3 - 1, √3 + 1/√3 - 1, y ইজ ইকুয়াল টু √3 - 1/√3 + 1 হয়েছে। x ইজ ইকুয়াল টু √3 + 1/√3 - 1, y ইজ ইকুয়াল টু √3 - 1/√3 + 1। এবার দেখো x প্লাস y, √3 + 1/√3 - 1 প্লাস √3 - 1/√3 + 1। এখানে হয়ে যাচ্ছে √3 - 1 আর √3 + 1, এটা হয়ে যাচ্ছে √3 + 1 তার হোল স্কয়ার প্লাস √3 - 1 তার হোল স্কয়ার। এটা দেখো a - b * a + b, ফর্মুলা কি, a² - b² এর ফর্মুলা, সেটা আমরা অ্যাপ্লাই করছি এখানে। এটা হচ্ছে √3 তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার, এটা হচ্ছে a + b² + a - b², ফর্মুলা হচ্ছে 2 * a² + b² এর ফর্মুলা, 2 * a² + b²। তাহলে এখানে 2 * a² মানে √3 তার স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। এখানে হয়ে যাচ্ছে 2 * √3² 3, 1 এর স্কয়ার 1, এটা √3² 3 - 1 is equal to 2 * 3 + 1 4/2, এটা কেটে গেল 2 2 4 চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো x + y, x - y ও চাই আমাদের। আর এখানে xy কিভাবে হয়ে যাবে, দেখো xy এর ভ্যালু কি হবে, তার মানে x * y √3 + 1 √3 - 1 ইন্টু √3 - 1 √3 + 1, এইটা উপর নিচ কেটে গেল, এইটা উপর নিচ কেটে গেল, ইজ ইকুয়াল টু 1 আসছে। এবার দেখো x - y এর ভ্যালু কত, এটা হয়ে যাচ্ছে √3 + 1/√3 - 1 মাইনাস √3 - 1/√3 + 1, √3 + 1 ইন্টু √3 - 1, এটা হলো, এটা হয়ে যাবে √3 + 1 তার স্কয়ার মাইনাস √3 - 1 তার স্কয়ার। এটা a + b a - b, a² - b² ফর্মুলা, √3² - 1²। আচ্ছা, যখন প্লাস হয় a + b² + a - b², 2 * a² + b², এটা আমরা এখানে প্রয়োগ করেছিলাম। কিন্তু যখন মাঝে মাইনাস হয়ে যায়, এই জায়গাটা মাইনাস, a + b মাইনাস a - b², সেটা হচ্ছে 4ab ফর্মুলা। তাহলে 4 * √3 * 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 4√3, আর √3² 3 - 1² 1, তাহলে 4√3/2, এইটা কেটে গেল 2 is equal to 2√3 হয়ে যাচ্ছে। এই ভ্যালুগুলো খেয়াল রাখো, x + y এর ভ্যালু 4,
এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু 2√3 আর এক্স ওয়াই এর ভ্যালু 1। এবার আমরা বাম পক্ষ ধরে ডান পক্ষটা প্রমাণ করছি। এই ভ্যালুগুলো বের করতে হবে আগে। এবার বাম পক্ষ, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটার ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? এর ফর্মুলা এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এক্স প্লাস ওয়াই এর মান আমাদের 4 বেরিয়েছিল, 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1। এটা এক্স প্লাস ওয়াই এর মান 4 আর এক্স মাইনাস ওয়াই এর মান 2√3। এটা চলে আসছে 16 মাইনাস 2 বাই 4 দুগুণে 8√3। 16 মাইনাস 2 14 বাই 8√3, ঠিক আছে? 14 বাই 8√3। এটা দেখো আমরা কাটতে পারছি, 2 দিয়ে কাটলে এটা 4, এটা 7 হয়ে যাচ্ছে, আর 2 দিয়ে কাটলে যে 4 হয়ে যাচ্ছে। এটা 7 বাই 4√3। √3 দিয়ে যদি ওপর নিচে গুণ করি, 7√3 বাই 4√3 ইন্টু 3, তাহলে চলে আসছে 7√3 বাই দুটো √3 গুণ করলে 3 হয়ে যায়, দুটো √3 গুণ করলে 3 হয়, তাহলে 3 ইন্টু 4 12 হয়ে যাচ্ছে। এটাই ডান পক্ষ আছে। লিখবে ডান পক্ষ, এর নিচে লিখবে ডান পক্ষ ইজ ইকুয়াল টু 7√3 বাই 12, এটাই দেয়া আছে। অতএব লিখবে বাম পক্ষ এরকম, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে? এবার দেখো যেটা হয়ে গেল, 8 দাগে যাব। 8 দাগে দুটো অঙ্ক আছে, 1 2। 1 অঙ্কটা কি বলছে দেখো, প্রসেসটা দেখো। আটের দাগের 1 বলেছে a প্লাস বি বাই বি প্লাস সি, a প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ, সি প্লাস ডি বাই ডি প্লাস এ, তাই তো? আমরা এটা করে নিচ্ছি, এইভাবে সাজিয়ে নিচ্ছি। এই সি প্লাস ডিটাকে এখানে নামিয়ে নিচ্ছি, বি প্লাস সিটাকে ওখানে তুলে দিচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করলে একই আসছে, ঠিক আছে? আগের লাইনে ম্যাচ করে যাবে, কোনাকুনি গুণ করলে এটা a প্লাস বি বাই আমরা এই এখানে সি প্লাস ডি করে নিলাম, আর এখানে বি প্লাস সিটাকে উপরে তুলে নিলাম, বি প্লাস সি ডি প্লাস এ, ঠিক আছে? এবার দেখো যোগ ভাগ প্রক্রিয়া করছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইজ ইকুয়াল টু বি প্লাস সি প্লাস ডি প্লাস এ বাই বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ। এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, ঠিক আছে? এইটা দেখো পুরো মানটা একদিকে আনছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি মাইনাস, এটা সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখানে যেহেতু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাঁ দিকে আনছি, এটা বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কমন নিয়ে নিচ্ছি, পড়ে আছে 1 বাই এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি মাইনাস 1 বাই বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। দুটোকে পৃথক পৃথক ভাবে আমরা 0 করতে পারি। প্রথমত এইটাকে 0 করলাম, অতএব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। এটা একটা প্রমাণ এসে গেছে, এটা দেখাতে বলেছে, ঠিক আছে? আবার 1 বাই এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি মাইনাস 1 বাই বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। এইটা একবার 0, এইটা একবার 0, তাহলে এটা লসাগু করবে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। এখানে লিখলে বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ, এটা মাইনাস দিয়ে গুণ, মাইনাস এ মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস সি প্লাস ডি। আচ্ছা, মাইনাস ডি প্লাস ডি কেটে গেল, প্লাস বি মাইনাস বি কেটে গেল, ঠিক আছে? এইটা কোনাকুনি গুণ হয়ে এদিকে এটা কোনাকুনি গুণ হয়ে 0 হয়ে গেল। এখানে কি আছে 2c, উপরে পড়ে আছে 2c মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। এই হরের মানটা, এই যে হরের মানটা আছে, এই হরের মানটা কোনাকুনি গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে, ডান দিকে 0 আছে, 0 এর সঙ্গে কোনাকুনি গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে অতএব 2c ইজ ইকুয়াল টু 2a,
2 কেটে গেলে সি ইজ ইকুয়াল টু এ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে একটা প্রমাণ, এই যে আর এই একটা প্রমাণ, এই দুটো প্রমাণ আসছে দেখো। তাহলে লিখবে সি ইজ ইকুয়াল টু এ অথবা, অতএব সি ইজ ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। দুটো প্রমাণই আনা হয়েছে দেখো, সি ইজ ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার দেখো 2 এর দাগে যাচ্ছি। 2 এর দাগে কি বলছে দেখো, 8 এর দাগে 2 এর, এই প্রমাণটা হয়ে গেল 8 এর দাগে 2 এর। তাহলে দেখে 2 এর বলছে x is to a, এটা দেয়া আছে x is to a, y is to b is equal to z is to c। অতএব x by a is equal to y by b is equal to z by c is equal to k ধরি, হ্যাঁ, k অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি x is equal to a k, মানে x by a সমান k, প্রত্যেকটাই k এর সঙ্গে সমান। তাহলে x is equal to a k হয়ে যাচ্ছে, y is equal to b k, আর z is equal to c k হয়ে যাচ্ছে, কোনাকুনি গুণ হচ্ছে। ঠিক আছে, তিনটে মান পেয়ে গেছি। এবার আমরা বাম পক্ষ ডান পক্ষ নেবো। দেখো, অতএব বাম পক্ষে আছে x কিউব বাই a কিউব, y কিউব বাই b কিউব, z কিউব বাই c কিউব। x is equal to a k a কিউব, y এর মান b কে তার কিউব b কিউব, এটা c কে তার কিউব c কিউব। কিচ্ছু বললাম না, শুধু x y z এর মান পুট করে দিয়েছি, শুধু x y z এই তিনটের মান পুট করা আছে। ঠিক আছে, এবার দেখো এটা হোল কিউব, মানে এটা হয়ে যাবে a কিউব k কিউব বাই a কিউব প্লাস b কিউব k কিউব বাই b কিউব প্লাস c কিউব k কিউব বাই c কিউব। এইটা কাটলাম, এইটা উপর নিচে কাটলাম, এইটা উপর নিচে কাটলাম, এটা থেকে যাচ্ছে k কিউব প্লাস k কিউব প্লাস k কিউব ইজ ইকুয়াল টু 3k কিউব চলে এলো। ঠিক আছে, 3k কিউব এলো। এবার ডান পক্ষ দেখো, x এর মান a k, y এর মান b k, এখানেও x y z এর মান পুট করছি, z এর মান c k বাই a b c, a কেটে দাও, b কেটে দাও, c কেটে দাও, ইজ ইকুয়াল টু 3, একটা দুটো তিনটে k মানে এটা তিনটে k এর গুণফল মানে k কিউব হয়ে যাবে, 3, তিনটে k এর গুণফল k কিউব হয়ে গেল। এই দেখো বাম পক্ষ থেকে 3k কিউব, ডান পক্ষ থেকেও 3k কিউব, k অশূন্য ধ্রুবক ছিল, তাহলে দুই পক্ষের মান সমান চলে এলো। এবার লিখবে অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত। দেখো কত সহজভাবে হয়ে গেল, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। দেখো 5 6 7 8 চারটে দাগের অঙ্ক হয়ে গেল। প্রত্যেকটা দাগে দুটো করে অঙ্ক ছিল, একটা করে করতে বলেছে, আমরা প্রত্যেকটা দাগে দুটো করে অঙ্কই করে দিলাম। ঠিক আছে, 5 6 7 8 হয়ে গেল। 451 পেজের 5 6 7 8 এই চারটে দাগেরই অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। পরবর্তী ক্লাসে এর পরে যে এই পেজেরই 12 13 এগুলো বাকি আছে, 14 এই 15 এই অঙ্কগুলো, বা এটা না করলেও আমরা এর আগের পেজের বা অন্য কোনো পেজের 5 6 7 8 চেষ্টা করবো প্রত্যেকটা পেজের 5 6 7 8 এর দাগের অঙ্কগুলো আগে করে নিতে। ঠিক আছে, আজকে আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। ওকে, ক্লাস 10 এর কমপ্লিট হয়ে গেলে এই মাসটা আমরা ক্লাস 10 এর সলিউশন করে দিচ্ছি। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে আমরা ক্লাস 12 এর পরীক্ষা মার্চ থেকে, তো ক্লাস 12 এর ম্যাথের সাজেশন যেগুলো আছে সেই সাজেশন সলভ করতে থাকবো। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের জন্য সাজেশন সলভ করে দিতে থাকবো। আজ এই ক্লাস এখানে স্টপ করছি, পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।